আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। যেই ডিসকাশনটা করতে চাই, যে কথাটা দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ টিম কীভাবে ভালো খেলবে, বাংলাদেশ টিম আদৌ ভালো খেলতে কখনো পারবে কি না, কী করণীয়, সেই সম্বন্ধে একটা এক্সক্লুসিভ সাজেশন দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাই। আপনারা অবাক হতে পারেন, কিন্তু রিয়া হ্যাপি আজিম আমি দায়িত্ব নিয়ে বলছি স্পেসিফিক এই টিমটার জন্য যে সাজেশনটা দিতে পারে, বা যেটা এখন রিয়া হ্যাপি আজিম বলতে যাচ্ছে সেটা হয়তো বা অনেক মনীষীরাও বলতে পারবে না। সাজেশনটা কি? খুব সহজ সাজেশন। ছোটোবেলায় আমরা যখন পরীক্ষা খারাপ করতাম, বাবা কিংবা মা, চাচা তারা বলতে যে ছেলেটা ভালো করেছে, তার পা ধোয়া পানি খা। আমরা এটাকে একটা প্রবাদ বাক্য হিসেবে ধরে নেই, কিন্তু এটা খুব বাস্তব একটা কথা। পা ধোয়া পানি খেতে বলতো, যে পা ধোয়া পানি খেলে হয়তোবা আমরা যে খারাপ করেছি হয়তো পরীক্ষা, সে হয়তো ভালো করতে পারি। ব্রিলিয়েন্ট ছেলেটা যে ভালো খেলে, ট্যালেন্টেড, তার পা ধোয়া পানি খেলতে বলা। বাংলাদেশ টিমের উচিত এখন আফগানিস্তানের পা ধোয়া পানি খাওয়া। অনেক কষ্ট নিয়ে কথাটা বলছি, কিন্তু কথাটা বাস্তব, কথাটা সত্য। আফগানিস্তান টিম, যে টিমটা এই তো সবেমাত্র খেলা শুরু করলো বলা যায়, যে টিমে রশিদ খানের নেতৃত্বে যারা খেলছে তারা খুব বেশি ম্যাচিউর প্লেয়ার না, তারা ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে, নিজের দেশে তারা থাকতে পারে না, আরব আমিরাতে থাকা লাগে, তাদেরকে অন্য মাঠে যেয়ে তাদের খেলাটা প্র্যাকটিস করা লাগে। এত সুবিধা বঞ্চিত একটা দেশ, যেই দেশের কোচের বেতন, সেটা হোক জোনাথন ট্রট অথবা ডোয়েন ব্রাভো, সেই কোচের বেতন আমাদের শ্রীমান, আমাদের ফেভারিট কোচ, সেই মহামানব চান্ডিকা হাথুরু সিংয়ের বেতনের অর্ধেক হতে পারে। হাথুরু সিংয়ের পয়েন্ট অফ ভিউ নোটেড প্রায় 5 crore, প্রায় $1.5 লক্ষ তিনি বেতন পান। সেই কোচের টিম হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ টিম যেই পারফরমেন্সটা আজকে দেখালো, বিশ্বকাপ থেকে তো আমরা বাদ হতেই পারতাম, আমরা আগেও বাদ হয়েছি, আমাদের সে অভিজ্ঞতা আছে, আমরা অনেক এক্সপিরিয়েন্স শুধু এই ক্ষেত্রে, এই ডিসকাশনে পরে আসছি, কিন্তু আমরা তো বাদ হতেই পারতাম। সেই বাদ হওয়াটা কেমন হতে পারি? দুটো ম্যাচের কোনোটাই আমরা জিতিনি, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে, তবুও উপরওয়ালা কেন যেন আমাদের উপর দয়া করেছেন। সে যেরকম উপরওয়ালা সবসময় আলহামদুলিল্লাহ বাংলাদেশের উপর দয়া করেন, উপরওয়ালা বাংলাদেশের উপর আবার দয়া করেছেন। ইন্ডিয়ার টিম যেভাবে রোহিত শর্মার তাণ্ডবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, এরপর আফগানিস্তান টিমকে আমাদের বোলাররা যেভাবে শাসন করে 115 রানে আটকে ফেলেছে, সেখানে 12.1 ওভারে 10টা উইকেট হাতে রেখে প্রতি ওভারে 10 রান করে নেয়া, এটাকে খুব বেশি কিছু ছিল ভাই। সব পুরনো কথা, এগুলো নতুন করে আর কি বলবো? এগুলো বলতে গেলে কষ্ট লাগে। যে রিক্সাওয়ালাটা তার দৈনিক মজুরিটা ক্যান্সেল করে, মানে তিনি উপার্জনে যাননি, খেলা দেখেছেন, রাতভর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা দেখেছেন, ইকুয়েশন মিলিয়েছেন আমাদের সাথে, এই রিয়া হ্যাপি আজিমের সাথে, এবং সকালে সকাল জেগে, রাত জাগার পর সকালও জেগে ইনকামটা বন্ধ রেখে বাংলাদেশের খেলা দেখেছে, যে 12 ওভার 1 বলে হয়তোবা আমাদের প্রাণের টিম বাংলাদেশ টিম সেই রানটা 115 রান মাত্র টি-20-তে, যেটা কোনো ঘটনাই না, সেটা টপকে যাবে। কিন্তু আমাদের সোনার ছেলেরা কি করলো? সোনার কাজ করলো। আজকে আমার কথা খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক, ভালো লাগার মতো কোনো কাজ করেনি তারা। ভালো কাজ যদি করতো, যে যখন ভালো কাজ করেছে আমরা বলেছি, কিন্তু যেভাবে তারা অ্যাপ্রোচে খেলেছে, যেই চিন্তা ভাবনা নিয়ে খেলেছে, সেটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়, সেখানে গরিবুল্লাহ, সেবাতুল্লাহ, যেই হোক, যেভাবে গালাগালি করলে, ডিপজল এসব গালাগালি করলেও তা কোনো অংশে পূরণ হবে না। লিটন দাস, যে লর্ড লিটন, আমরা লর্ড উপাধি দিয়েছিলাম, সে লিটন দাস শেষ পর্যন্ত এসে নিজের খেলাটা দেখাতে চেয়েছিলেন। আমরা সেই দিনটার ওয়েট করি, আমাদের মোনালিসা, আমাদের লিটন দাস কবে খেলা দেখাবেন। সেই লিটন দাস আজকে খেলা দেখাতে নেমেছিলেন, কিন্তু কিভাবে দেখাবেন? তার আরেক পাশ দিয়ে শূন্য হয়ে যাচ্ছিল সব। এবং আমাদের কোচ এবং ক্যাপ্টেনের, আমাদের দলের হেড যারা, তাদের চিন্তা চেতনে বারবার আসছিল যে লেফটি রাইটি কম্বিনেশনে খেলাবে, সেই প্রাগৈতিহাসিক খেলা। তাদেরকে সেই আদিম ঐতিহাসিক টাইমে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেখানে চান্দিকা হাথুরু সিংয়ে হয়তো একটা নেংটি পরে ঘুরবে, শিকারের সন্ধানে বের হবে, একটা হরিণ শিকার করবে, একটা মোষ শিকার করবে, সেটা শিকার করে তারপর পুড়িয়ে খাবে। সেই আমলের ক্রিকেটে ফিরে যেতে চায় আমাদের চান্দিকা হাথুরু সিংয়ে, এবং আমাদের ক্যাপ্টেন শান্তকে তিনি এভাবে দীক্ষা দিচ্ছেন। লেফটি রাইটি কম্বিনেশন করার লাগে, যে কম্বিনেশনের কথা বড় বড় টিম চিন্তাও করে না, যেখানে ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নাররা ওপেনিং করতে আসে, রহমানুল্লাহ, গুরবাজ এবং ইব্রাহিম জাদানের মতো প্লেয়াররা ব্যাটিং করতে আসে একত্রে, কোনো লেফটি রাইটি চিন্তা করে না। যখন যেভাবে যাকে প্রয়োজন, যেই পজিশনে প্রয়োজন, সেভাবে তারা খেলে। একমাত্র আমাদের ব্রিলিয়ান্ট, আমাদের ট্যালেন্টেড বাংলাদেশ টিম, যাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করা হয়, সব ফ্যাসিলিটি দেওয়া হয়, আমাদের প্রধানমন্ত্রী যেখানে কোনো কার্পণ্যই করেন না, সেই বাংলাদেশ টিম
লেফটি রাইটে কম্বিনেশন চিন্তা করে প্লেয়ার নামায়। লিটন দাস একপাশে ছিল দেখে এটা আসলে খারাপই হয়ে গেছে। না হলে কেন আমাদের তাওহিদ হৃদয়, যিনি ব্যাটিংটা করতে জানেন, মারতে জানেন, সেই তাওহিদ হৃদয়কে 6 নম্বরে খেলা লাগে। তাওহিদ হৃদয় যদি শুরুতেই খেলতেন, যেটা দলে দরকার, হ্যাঁ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় অথবা রিশাদ হোসেন, যারা দরকার দলে পিটিয়ে খেলা দরকার যখন, তখন তাদেরকে তাদের পজিশন থেকেও নিচে নামিয়ে খেলানো, সৌম্য সরকারকে এগিয়ে দেওয়া। কারণ লেফটি কম্বিনেশন লাগবে ভাই। সৌম্য সরকার তো চান্ডিকা হাতুড়ি সিং এর পুত্রই হয়ে গিয়েছে। সেই সৌম্য সরকার যখন শরীফুলকে রিপ্লেস করে দলে আসে এবং তাওহিদ হৃদয়ের আগে খেলতে নামে, তখন সেই টিমটা সেমিফাইনাল কেন আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার যোগ্যতা রাখে না। এই কষ্টগুলো আমার একার না, হ্যাঁ, এই কষ্টগুলো সেই গরিব মানুষগুলোর, যারা নিজের উপার্জনের সেই কয়টা টাকা ক্যান্সেল করে দিয়ে যে আজকে আমার বউ বাচ্চারা কি খাবে মাথায় না এনে বাংলাদেশ টিমের খেলাটা কষ্ট করে দেখতে বসে এবং ইকুয়েশন মিলায়। শিক্ষা লাগে না তাদের, হ্যাঁ, আমাদের সাথে মিলিয়ে তারাও ইকুয়েশন মিলাতে বসে, যে স্টুডেন্টরা লাইব্রেরিতে পড়াশোনা বাদ দিয়ে, বিসিএস এর পড়াশোনা, চাকরির পড়াশোনা বাদ দিয়ে একটা বনরুটি খেয়ে দিন যাপন করে খেলাটা দেখতে বসে, ইকুয়েশনটা দেখতে বসে, সেই মানুষগুলোর হয়ে আজকে কথাগুলো বলছি। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার আছে, যিনি লারি লাপ্পা ক্যাচ দেন, ক্যাচ ক্যাচ খেলতে নামেন, সারা টুর্নামেন্টে যিনি খেলাটা বোঝাতেই পারলেন না তিনি কি খেলতে চান। মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ও আছেন, যিনি 5টা বলে সে ডট দেন, যেখানে 12 ওভারে 115টা রান মাত্র চেস করা দরকার, তখনও তিনি যখন নামেন 19 বলে 43 রান দরকার, যেটা টি-20 ইতিহাসে কোনো ব্যাপারই না, যেখানে একদিকে রিয়াদ আর একদিকে লিটন দাস ব্যাটিং করে। লিটন দাসের মতো মার্কুটে ব্যাটসম্যান যেখানে থাকে। তাওহিদ হৃদয়কে যেভাবে আনকমফোর্টেবল সিচুয়েশনে নামানো হলো নাম্বার 6-এ, তখন তার কিছুই করার ছিল না, বল বোঝারও কোনো টাইম নেই, তাকে খেলতে হবে। তিনি খেলার চেষ্টা করেছেন। চান্ডিকা হাতুড়ি সিং মধ্যে প্রত্যেকটা ম্যাচ খেলা শেষে দেখে ঘুমিয়ে যখন যান, গাজিনীর মতো, সেই সিনেমার মতো সব কিছু ভুলে যান যে তাওহিদ হৃদয় কীভাবে হিট করতে জানে, রিশাদ হোসেন কীভাবে হিট করতে জানে। তাকে সে আগের মতোই খেলানো লাগবে। তার প্রিয় তানজিদ তামিমকে তিনি পরপর 3টা ম্যাচে ডাক মারছে, সেই তানজিদ তামিমকে খেলাচ্ছে, সৌম্য সরকারকে ডেকে নিয়ে আসছে। আর লেফট রাইটের কম্বিনেশনের কথা বারবার বলেও অপরপক্ষে 2জন ব্যাটসম্যান ডানাতি আছে, যে 2জন ব্যাটসম্যানের উপর আফগানিস্তান টিম দাঁড়িয়ে আছে, তখন বামহাতি পেসার শরীফুল ইসলামকে বসে থাকতে হয় নাম্বার 1 পেসার হওয়া সত্ত্বেও। সৌম্য সরকারকে খেলাতে হবে। এই বাজে কম্বিনেশন, এই বাজে চিন্তা ভাবনা তখনই আসে যখন একটা কোচ তার টিমের সবার সামনে প্রকাশ করে দেয় সর্বসমক্ষে যে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ যাওয়াটাই আমাদের জন্য স্বপ্ন, পরে সবকিছু বোনাস। তখন টিমের প্লেয়াররা কিভাবে উজ্জীবিত হবে? সেই টিমের প্লেয়ারে তো সেই জোনাথন ট্রটের মতো কোচ নেই, ডোয়েন ব্র্যাভোর মতো কোচ নেই, যারা পারলে মাঠে এসে পড়েন ভাই। আজকে মনে হয়েছিল, হ্যাঁ, যে আমরা কত ফিফার কোনো ম্যাচ দেখছি যেখানে ফুটবলের কোচেরা মাঠে প্রায় নেমে আসে। আফগানিস্তানের প্লেয়ারদের মধ্যে, আফগানিস্তানের কোচিং প্যানেলের মধ্যে, সবার মধ্যে সেই প্রজ্ঞা ছিল, সেই আশা ছিল, প্রতিজ্ঞা ছিল যে আমরা জিততে এসেছি ভাই। নিজের শেষ রক্তবিন্দুটা লাগে খুইয়ে গেলে আসবো, তবু আমরা হয় জিতবো, না হলে মাঠ ছাড়বো, হেরেই লাগলে। বাংলাদেশ টিম খুব ভালো কাজ করেছে, অনেক গ্রেট কাজ করেছে, অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে। তারা চেষ্টা তো করতেই পারলো না। আমাদের নাজমুল শান্ত পয়েন্ট ডোমিনেটেড, তিনি উল্লেখ করেছেন, ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও সবার সামনে পাবলিকলি উল্লেখ করেছেন যে 6টা ওভার তারা দেখবে, এর মধ্যে যদি তারা 6-7টা ওভারের মধ্যে দেখে যে আমরা খেলতে পারছি, তখন আমরা রানটা চেস করবো, আদারওয়াইজ আমরা শুধুমাত্র জেতার জন্য খেলবো। ভাবতে পারেন কতটা মিন হতে পারে, কতটা লো হতে পারে একটা ক্যাপ্টেনের মাইন্ড, একটা দলের সমস্ত প্লেয়ারের মাইন্ড সেখানে কোথায় যাবে। আরে ভাই কাকে বলবো, কাকে বলবো যেখানে কোচ বলে যে এই সবগুলো খেলা সুপার 8-এর পরে বোনাস। কিচ্ছু বলার থাকে না ভাই, কিচ্ছু বলার থাকে না। দলের সেরা ব্যাটার যেখানে দলের প্রয়োজন থাকা সত্ত্বেও 6 নম্বরে খেলে, দলের সেরা পেসার যখন দলে একটা জায়গাও খুঁজে পায় না, জায়গা খুঁজে পায় যারা অফ ফর্মে থাকে, সে সৌম্য সরকার বা তানজিদ তামিম, হোয়াট এভার হি অর শি ইজ, শি বলতে বাধ্য হচ্ছি এখন, হ্যাঁ, শি বলতে বাধ্য হচ্ছি, তখন বলার কিছু থাকে না। এই টিমে সেমিফাইনালে না ওঠাটা বিশ্বকাপের সৌন্দর্য বাড়িয়েছে বলে আমার বিশ্বাস। আফগানিস্তান যারা সত্যিকার অর্থে ডিজার্ভ করে, খেলাটাকে বুকের মধ্যে কিভাবে লালন করে খেলে, কিভাবে তারা ঝাঁপিয়ে পড়ছিল প্রতিটা মুহূর্তে, একটা বলের জন্য তারা হারেনি। বাংলাদেশ বারবার জিতে যাচ্ছিল, আফগানিস্তান হারেনি। এই টিমটাই সেমিফাইনালে খেলার যোগ্য। বাংলাদেশ টিম অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে।
এটুকুই অর্জন। আর সেরা টিমটা, বেস্ট টিমটা আফগানিস্তান সেমিফাইনালে উঠেছে, এটাই হওয়ার কথা ছিল। বাংলাদেশ টিমের বোর্ডের প্যানেলরা এরপর চন্ডিকা হাতুরু সিংকে নিয়ে এই দলটাকে নিয়ে কি করবে ডিসিশনটা তাদের কাছে, পাবলিক সেটা ডিসাইড করা উচিত। আমার মতে আইসিসির এখনই উচিত বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে, টি-20 সব খেলা থেকে বাদ দিয়ে দেওয়া। এই জায়গায় আজকের খেলায় যদি নেদারল্যান্ড, নেপাল এইসব টিমও থাকতো, তারা ঠিকই চেস করে আসতো, হয়তো 12 ওভারে জিততে পারতো না, কিন্তু খেলাটা দেখিয়ে আসতো। ইউএসএ হলে তো জিতেই আসতো। কিন্তু এই প্রতিটা টিম বাংলাদেশের থেকে অনেক নিচে যাদের অবস্থান, তারা সবাই আজকের ম্যাচটা জিতেই আসতো। এই হতাশা, এই কষ্ট শেষ হওয়ার নয়, কখনো শেষ হবে না। তবুও আমরা আবার পা ধোয়া পানি না খেয়েই খেলা দেখতে বসি। বাংলাদেশ টিমের কোনো একটা প্লেয়ার হয়তো বা আবার 50 করবে, আবার 100 করবে, আবার হয়তো বা জিতবে। কিন্তু বড় মাঠে এসে বোঝা যায় গর্জনটা বাঘের নাকি বিড়ালের। নিজের দেশ হওয়া সত্ত্বেও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এই আবেগটা, এই ভালোবাসাটা শুধু আমার না, এই রিয়া হ্যাপি আজিমের না, দায়িত্ব নিয়ে বলছি। এটা আমাদের দেশের মানুষের আবেগ, সর্বস্তরের মানুষের আবেগ, যা নিয়ে এই প্লেয়ারগুলো, এই কোচ ছেলে খেলা খেললো, জাস্ট কোনো গোনাই ধরলো না, কোনো দামই দিল না। তাদেরকে ভালোবাসা দিতে গেলেও মনের মধ্যে আটকে আসে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। যদি ভুল কিছু বলে থাকি, অড কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো কোত্থেকে আসছে। আশপাশের অনেক ভিডিও তো দেখেন। আফগানিস্তান টিমের জন্য শুভকামনা, তারা তাদের এই জিলটা ধরে রেখে ফাইনাল খেলুক, লাগলে চ্যাম্পিয়ন হোক। টেক গ্রেট কেয়ার।